হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং তোমাদের রিকোয়েস্টে আমরা ডাব্লিউবিপি এবং কেপির 2026 পরীক্ষাকে লক্ষ্য করে যে জিকে এবং জিএস এর ক্লাসটা সন্ধ্যা 6টা থেকে করতে শুরু করেছিলাম, সেটা আবারও সকাল 7টা থেকে নিয়ে চলে এসেছি এবং সকাল 7টা থেকে এই ক্লাসটা চলবে। এবং তোমরা গতকালের ক্লাসের কমেন্ট বক্সে যারা ডাব্লিউবিএসএসসির পরীক্ষা দিতে চলেছো তারা অনেকেই ক্লাস কমেন্ট করেছো যে সেই ডাব্লিউবিএসএসসির যে ক্লাসগুলো সেগুলো কি বন্ধ হয়ে গেছে। একদমই না। আসলে আমার একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে কম্পিউটারে, যে কারণে আমি বিগত 2-3 দিন ক্লাস নিতে পারিনি। তো যাই হোক, কম্পিউটারের সমস্যা বা টেকনিক্যাল সমস্যাটা সলভ হয়ে গেছে এবং জাস্ট সময় পরিবর্তন করা হয়েছে। পুলিশ পরীক্ষার ক্লাসগুলো সকাল 7টা থেকে করা হয়েছে এবং ডাব্লিউবিএসএসসির যে ক্লাসগুলো সেগুলো তোমাদের প্র্যাকটিস সেটটা সন্ধ্যা 6টা থেকে এবং অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো সেগুলো রাত 9টা থেকে চলবে। ওকে, এবং আজকেই ক্লাসগুলো আসবে। তো যাই হোক, আজকে আমরা 2 নম্বর প্র্যাকটিস সেট করব পুলিশ পরীক্ষার জিকে এবং জিকে ক্লাসের জিএস ক্লাসের 40টি প্রশ্ন উত্তর থাকছে, সাথে এক্সট্রা নোটস। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। কোন কোম্পানির এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন তরুণ গার্গ? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই উত্তরগুলো করার, প্র্যাকটিসটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি উত্তরগুলো করব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে হিউন্ডাই মোটর ইন্ডিয়ার সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন তরুণ গর্গ। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের তৃতীয় জেলা হিসাবে ঘোষিত হলো কুশাবতী? কোন রাজ্যের তৃতীয় জেলা হিসাবে ঘোষিত হয়েছে কুশাবতী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়া। 3 নম্বর প্রশ্ন দেখো, হুরান ইন্ডিয়া রিচ লিস্ট 2025-এর শীর্ষে রয়েছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়শ্রী উল্লাল। জয়শ্রী উল্লাল হুরান ইন্ডিয়া রিচ লিস্ট 2025-এর শীর্ষে রয়েছেন। 4 নম্বর প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেগান স্কচ কে অতিক্রম করে মহিলাদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীপ্তি শর্মা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এবং আপকামিং ডাব্লিউপি কেপি আবগারি সমস্ত পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা এই ফাউন্ডেশন ব্যাচ কোর্সে পাবে। খুব তাড়াতাড়ি নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তার উপর থেকে মক টেস্ট, প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে পিডিএফ স্টাডি মেটেরিয়াল পাবে। এর সাথে নেক্সট আমাদের যে পরীক্ষা চলেছে কেপি কনস্টেবল মেন, তো মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিশেষ করে এই ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। আপকামিং পুলিশ পরীক্ষা কেন সমস্ত পরীক্ষার জন্য তোমরা এখান থেকে প্রস্তুত হয়ে যাবে, সেই রকম ভাবেই ক্লাসগুলো করানো হচ্ছে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। 5 নম্বর প্রশ্ন, রাতকানা রোগের কারণ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে ভিটামিন এ এর অভাব। ভিটামিন এর রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল। 6 নম্বর প্রশ্ন দেখো, মেরুপ্রভা বা অরোরা অস্ট্রেলিয়ালিস কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? মেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস নিচের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? দেখো, অস্ট্রালিস অস্ট্রেলিয়া কোন গোলার্ধে রয়েছে? দক্ষিণ গোলার্ধে, এবং দক্ষিণ গোলার্ধে আমরা কি দেখতে পেয়ে থাকি? কুমেরু। তো সঠিক উত্তর হবে অপশন সি, কুমেরু অঞ্চলে। দেখো, অরোরা বোরেলিস সেটা হচ্ছে সুমেরু বা উত্তর মেরুতে দেখতে পাওয়া যায়। অরোরা অস্ট্রালিস এটি কুমেরু বা দক্ষিণ মেরুতে দেখতে পাওয়া যায়। কোন স্তরে এইগুলো দেখতে পেয়ে থাকি? এটা হচ্ছে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের স্তরে ঘটে থাকে। কি কারণে ঘটে থাকে? এটি হচ্ছে সৌর বায়ু অর্থাৎ সোলার উইন্ড পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে ক্রিয়া করে, যার ফলে এই অরোরা বোরিয়ালিস এবং অস্ট্রালিস দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা মেরুজ্যোতি বলে থাকি। 2 মেরুতে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। 7 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে ভারতবর্ষের ইতিহাস
তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য মনে রেখেছে? সঠিক উত্তর হবে অপশন বি, ঔরঙ্গজেব। দেখো, ঔরঙ্গজেবের উপাধি ছিল জিন্দা পীর বা আলমগীর, দুটোই উপাধি ছিল। আচ্ছা, জিজিয়া কর, দেখো তিনি পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেছিলেন 1679 সালে, যেটা আকবর তুলে নিয়েছিলেন, সেটা পুনরায় প্রবর্তন করেছিলেন আবার। তারপর দেখো, তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন এবং ঔরঙ্গজেবের সমাধি রয়েছে ঔরঙ্গাবাদে, মহারাষ্ট্রে। 8 নম্বর প্রশ্ন, দেখো, গাহর ওয়ালরাজ জয়চন্দ্র কার হাতে নিহত হন? গাহরওয়াল রাজ জয়চন্দ্র নিজের কার হাতে নিহত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ঘুরির হাতে তিনি নিহত হন। দেখো, চান্দাওয়ারের যুদ্ধ 1194 সালে ঘটে এবং এখানে মোহাম্মদ ঘুরি জয়চন্দ্রকে পরাজিত এবং হত্যা করেন। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, পৃথ্বীরাজ চৌহানের জয় হয়। এই পৃথ্বীরাজ চৌহানের সাথে কার যুদ্ধ হয়েছিল? মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়েছিল। তারপর দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সেটা হচ্ছে 1192 সালে হয়, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যেই হয়েছিল, কিন্তু এইবারে জয়লাভ করছে মোহাম্মদ ঘুরি। দাস বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? 1206 সালে কুতুবুদ্দিন আইবক। 9 নম্বর প্রশ্ন, কোন সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশনে 1976 সালে। দেখো, কোন সংশোধনীর মাধ্যমে করা ছিল? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। একে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, কেননা প্রচুর রকমের পরিবর্তন করা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে, যেটা হয়েছিল এক্ষুনি আমরা দেখলাম 1976 সালে। কমিটি কে ছিলেন? যার কমিটির নির্দেশ অনুসারে এই মৌলিক কর্তব্যকে বা ফান্ডামেন্টাল ডিউটিসকে ঢোকানো হয়েছিল সেটি হচ্ছে সর্দার শরণ সিং কমিটি। কোন অনুচ্ছেদে ঢোকানো হয়? 51 এতে। এবং এই ধারণা কার কাছ থেকে নেওয়া হয়েছে, কোন দেশের থেকে? সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়ার কাছ থেকে ধারণা গৃহীত হয়েছে এবং বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এই 42তম সংবিধান সংশোধনের সময় 10টা ইনক্লুড করা হয়েছিল, পরবর্তীকালে একটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। তো টোটাল 10 + 1, বর্তমানে 11টি কি রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে। 10 নম্বর প্রশ্ন, উড়িষ্যায় কার নেতৃত্বে 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, বিদ্যাধর মহাপাত্রর নেতৃত্বে। দেখো, পাইক বিদ্রোহ 1817 সালে খুর্দা, যেটা উড়িষ্যা জেলায় অবস্থিত রয়েছে, খুর্দা জেলায় বক্সি জগবন্ধু বিদ্যাধরের নেতৃত্বে হয়। এখানে অনেকে একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে থাকেন। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ হয় 1855 সালে, সিধো এবং কানহু ছিলেন নেতা। মুন্ডা বিদ্রোহ হয় 1899 থেকে 1900 সালে, বিরসা মুন্ডা ছিলেন নেতা। নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন নেতা। 11 নম্বর প্রশ্ন, দুই মেরুবৃত্তে পৃথিবীর আবর্তন বেগ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 0 কিলোমিটার/আওয়ার। মেরুতে একদমই আবর্তন বেগ নেই। দেখো, সর্বাধিক বেগ নিরক্ষরেখায় অবস্থিত রয়েছে, তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি, প্রায় 1670 কিলোমিটার/ঘন্টা। কোরিওলিস বল কি? সেটা হচ্ছে মেরু অঞ্চলে কোরিওলিস বল সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখায় এই কোরিওলিস বল হচ্ছে 0। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটির কোনো একক নেই? চারটি রাশি রয়েছে, বেগ, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব এবং স্ট্রেস। তো কোনটির কোনো একক নেই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। দেখো, দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে তার কোনো একক থাকে না। উদাহরণ যেমন কিছু কিছু রয়েছে, দেখো, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, প্রতিসারাঙ্ক, বিকৃতি, এগুলোর কোনো রকম কি নেই? একক বা ইউনিট এদের নেই। আচ্ছা, ঘনত্বের একক হচ্ছে kg/মিটার কিউব বা সিজিএসএ হচ্ছে গ্রাম/সেন্টিমিটার কিউব, আর বেগের একক হচ্ছে মিটার/সেকেন্ড। 13 নম্বর প্রশ্ন, কে ভারতরত্ন পুরস্কারের প্রথম পাবক?
চারজন ব্যক্তির নাম রয়েছে, চারজনের মধ্যে থেকে নিচের প্রথম কে ভারতরত্ন পুরস্কারের প্রাপক? সঠিক উত্তর অপশন সি, সিভি রামন। দেখো 1954 সাল থেকে এই ভারতরত্ন দেওয়া শুরু হয় বা প্রবর্তিত হয়। প্রথম তিনজন ব্যক্তি পেয়েছিলেন, কে কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রামন। এই একই বছরে তিনজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল। প্রথম মহিলাকে ভারতরত্ন পুরস্কার পান, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী 1971 সালে। প্রথম বিদেশি কে পেয়েছিলেন? খান আব্দুল গফর খান 1987 সালে। এবং কনিষ্ঠতম কে পেয়েছেন? তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকর, কত সালে? 2014 সালে। 14 নম্বর প্রশ্ন, ছত্রাকের অধ্যয়ন হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, মাইকোলজি হয়ে যাবে ছত্রাকের অধ্যয়ন। দেখো সাইকোলজি, সরি ভুল বললাম, ফাইকোলজি। ফাইকোলজি হচ্ছে শ্যাওলা বা শৈবাল বিষয়ক বিদ্যা। তারপর দেখো সাইটোলজি, সেটা হচ্ছে কোষ বিষয়ক বিদ্যা। হিস্টোলজি, এটি হচ্ছে কলা বা টিস্যু বিষয়ক বিদ্যা। তাও দেখো অর্নিথোলজি বহুবার পরীক্ষাতে এসেছে, একদম ভিভিআই করে ফেলো, সেটা হচ্ছে পাখি বিষয়ক বিদ্যা। এবং ভাইরোলজি হচ্ছে ভাইরাস বিষয়ক বিদ্যা। 15 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের সদস্যদের মধ্যে থাকেন প্রতিটি ব্লক থেকে নির্বাচিত অনধিক কতজন প্রতিনিধি? জেলা পরিষদের সদস্যদের মধ্যে থাকেন প্রতিটি ব্লক থেকে নির্বাচিত অনধিক কতজন প্রতিনিধি? সঠিক উত্তর হবে অপশন বি, 3 জন প্রতিনিধি। দেখো তিনটে স্তরে রয়েছে আমাদের যে জেলা স্তর, সেটা হচ্ছে কি? দেখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। কোন সংবিধান সংস্থাটির মাধ্যমে এই পঞ্চায়েত রাজকে সাংবিধানিক তকমা দেওয়া হয়? সেটি হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1992 সালে। আচ্ছা, এই পঞ্চায়েত রাজ বা স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয় থাকে? লর্ড রিপনকে। প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? সেটা হচ্ছে রাজস্থান 1959 সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থান। এবং কোন জেলা? পরীক্ষায় এটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি? নাগৌর। নাগৌর জেলা। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। দেখো কোন লাইব্রেরির সিঁড়ি থেকে মারা গিয়েছিলেন? তিনি সেটি হলো দিন পানহা বা শের মন্ডল লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। আচ্ছা, হুমায়ুন নামের অর্থ কি? হুমায়ুন নামের অর্থ হচ্ছে ভাগ্যবান। কিন্তু যখন তোমরা ইতিহাস পড়বে দেখবে তিনি মোটেও মানে কি বলবো ভাগ্যবান ছিলেন না, তিনি ছিলেন সব থেকে দুর্ভাগ্যবান মুঘল রাজাদের মধ্য থেকে। তার জীবনী হলো হুমায়ুন নামা, যেটা রচনা করেছিলেন তার বোন গুলবদন বেগম। পরীক্ষাতে প্রশ্ন আসা। 17 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন মুঘল সম্রাট? সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। দেখো বাবর রুমি অর্থাৎ গুরুত্বপূর্ণ কামানের ব্যবহার এবং তুলুকমা অর্থাৎ পাশ থেকে ঘেরাও করা, এই দুটো কৌশল ব্যবহার করেছিলেন। কখন? যখন ইব্রাহিম লোদির বিরুদ্ধে আক্রমণ করছে, ঠিক আছে। এবং ভারতে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন। বাবর ভারতে প্রথম ব্যাপকভাবে কামানের ব্যবহার শুরু করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম কামানের ব্যবহার কে করেন ভারতবর্ষে? তিনি হয়ে যাবেন বাবর। 18 নম্বর প্রশ্ন, নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রুপ 18-এ। দেখো গ্রুপ 1-এ থাকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস, এবং গ্রুপ 17-এ রয়েছে হ্যালোজেন মৌল বা হ্যালোজেন মেটালস গুলো। দেখো 19 নম্বর প্রশ্ন, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি নিচের কোনটির সাথে সমান হয়ে থাকে? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলের সাথে সমান হয়ে থাকে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি।
দেখো সূত্র হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, গতিশক্তি কি? হাফ এমভি স্কোয়ার, এবং স্থিতিশক্তি হচ্ছে mgh। তাহলে সূত্রটা কি হয়ে যাবে? মেকানিক্যাল এনার্জি সমান হাফ এমভি স্কোয়ার প্লাস mgh। ওকে, এখান থেকে এম কমন নিলে হয়ে যাবে হাফ ভি স্কোয়ার প্লাস জিএইচ। এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির কি সূত্র। আচ্ছা, উদাহরণ দেখো, একটি অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। তারপর দেখো ডায়নামো কি? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে থাকে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, দ্য ট্রায়াল মেড এ মকারি অফ জাস্টিস। এই কথাটার অর্থ কি? দ্য ট্রায়াল মেড এ মকারি অফ জাস্টিস। তো মকারি অফ জাস্টিস কথাটির অর্থ কি? চারটি অপশন: ইট ওয়াজ মক ট্রায়াল, দেয়ার ওয়াজ নো সিরিয়াস আউটকাম, নাকি অপশন সি পিপিল মকড অ্যাট দ্য জাজমেন্ট, নাকি অপশন ডি মেড দ্য সিস্টেম লুক রিডিকুলাস। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মেড দ্য সিস্টেম লুক রিডিকুলাস। অর্থাৎ বিচারের নামে যেটাকে বলা হয় তাকে প্রহসন করা। অর্থাৎ এমন একটা সিস্টেম চলে গেছে যেখানে বিচার ব্যবস্থাকে কি বলা হচ্ছে? মোকারি অফ জাস্টিস। অর্থাৎ বিচারের নামে প্রহসন হচ্ছে। ওকে, দেখো, মোকারি অফ জাস্টিস মানে হচ্ছে বিচারের নামে প্রহসন। ক্যাঙ্গারু অফ কোর্ট মানে হচ্ছে, ক্যাঙ্গারু কোর্ট মানে হচ্ছে বেআইনি বা অন্যায্য বিচার সভা। এবং ট্রাভেস্টি অফ জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচারের বিকৃতি। এগুলো হচ্ছে সব ইডিয়ামস। নেক্সট 21 নম্বর প্রশ্ন, কোন লিপি থেকে আমরা আর্যদের কথা জানতে পারি? সঠিক উত্তর হবে অপশন সি, বোঘাজকই লিপি থেকে। দেখো কোন স্থানে অবস্থিত রয়েছে? এটা অবস্থিত রয়েছে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কেতে। তারপর দেখো সময়কাল আনুমানিক 1400 খ্রিস্টপূর্বাব্দের এটার হচ্ছে কার্বন ডেটিং করা হয়েছে। এবং এই লিপিতে কি রয়েছে এবং কেন এটা ইম্পর্টেন্ট এই বোঘাজকই লিপিটা? এই লিপিতে বৈদিক দেবতা যেমন ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাস্তর কথা পাওয়া যায়। কি গুরুত্ব? এটি প্রমাণ করে যে আর্যরা মধ্য এশিয়া থেকে এসেছিল, না হলে ওই স্থানে এই আর্য যে দেবতা রয়েছে তাদের নামগুলো আসবে কি করে? ওকে, 22 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন যদি তিনি ওই মর্মে কি করে থাকেন? চারটি অপশন: প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাভ করেন, তারপরে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন, নাকি ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করার পরে, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির লিখিত পরামর্শ লাভ করার পরে, নাকি লোকসভার স্পিকারের লিখিত পরামর্শ লাভ করার পরে। কোনটির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করার পরে। দেখো 332 নম্বর ধারাতে রয়েছে জাতীয় জরুরি অবস্থা। দেখো 44তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1978 সালে, এখানে ক্যাবিনেট শব্দটি লিখিত পরামর্শ আবশ্যিক করা হয়। অর্থাৎ ক্যাবিনেটের লিখিত পরামর্শ না হলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবে না। আচ্ছা, কতবার বর্তমানে ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? সেটা হচ্ছে 3বার। কোন কোন সময়? 1962 সালে, 1971 সালে এবং 1975 সালে। 1962 সালে ভারত চায়না যুদ্ধ, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগ। তারপর দেখো 356 নম্বর ধারা হচ্ছে এটা রাজ্যের রাষ্ট্রপতির শাসন, যেটাকে স্টেট ইমার্জেন্সি বলা হয়ে থাকে বা প্রেসিডেন্টস রুল বলা হয়ে থাকে। তারপর দেখো 360 নম্বর ধারা, সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, এবং এখনো পর্যন্ত ভারতে একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে অপশনে মরক্কো এবং স্পেনকে। দেখো পপ প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল অর্থাৎ নাতিশীতোষ্ণ অরণ্য কত উচ্চতায় পাওয়া যায়?
সঠিক উত্তর হবে অপশন ডি 2000 মিটার উচ্চতায়। 25 নম্বর প্রশ্ন, জেনেটিক্স কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হবে অপশন এ বংশগতির বিষয় সংক্রান্ত বিদ্যা। 26 নম্বর প্রশ্ন দেখো, ফসফোরাইলেশনের ফলে কি তৈরি হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের উপর থেকে, বিজ্ঞানের উপর থেকে। তো সঠিক উত্তর হবে অপশন সি এটিপি উৎপন্ন হয়ে থাকে। দেখো এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বহুবার পরীক্ষাতে এসেছে, একে এনার্জি কারেন্টসও বলা হয়ে থাকে। ফটোফসফোরাইলেশন সূর্যালোকের উপস্থিতিতে এডিপি থেকে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া একে কোষের শক্তিঘর বলা হয়, কারণ এইখানেই এই এটিপিটা উৎপন্ন হয়ে থাকে। 27 দেখো, বাইফোকাল লেন্স চোখের কোন ত্রুটি ঠিক করতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি প্রেস বায়োপিয়া, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, চালসে বলি না, চোখে কি চালসে হয়েছে। দেখো মায়োপিয়া, এটার অর্থ কি বাংলাতে, নিকট দৃষ্টি, অর্থাৎ দূরের জিনিস ঝাপসা দেখা যায় কিন্তু কাছের জিনিস খুব ভালো দেখা যায়, এবং এইটাকে সারাতে অবতল লেন্স ব্যবহৃত করা হয়। তারপর দেখো হাইপার মেট্রোপিয়া, অর্থাৎ দূরদৃষ্টি, অর্থাৎ কাছের জিনিস ঝাপসা দেখা যায় কিন্তু দূরের জিনিস মোটামুটি ভালো দেখতে পাওয়া যায়, এবং এটাকে কি করা হয়, উত্তর লেন্সের মাধ্যমে ঠিক করা হয়। তারপর দেখো অস্টিগমাটিজম, এটা হচ্ছে বিষম দৃষ্টি বা নলাকার বা সিলিন্ড্রিকার লেন্স ব্যবহৃত করে এটাকে ঠিক করা হয়। তারপর দেখো ক্যাটারেক্ট বা ছানি, লেন্স অস্বচ্ছ হয়ে যায় চোখের, যা অস্ত্রোপচার করে ঠিক করতে হয়। নেক্সট দেখো 28, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। সঠিক উত্তর হবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ। দেখো তার সময়কাল 1950 থেকে 1962 পর্যন্ত দীর্ঘতম সময় রাষ্ট্রপতি ছিলেন। উপাধি দেশরত্ন। তারপর দেখো সংবিধান সভাতে তিনি গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে ছিলেন। তার লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, এবং তিনি 1962 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 29, ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল নিচের কোনটির মাধ্যমে? 4টি অপশন দেখো, ভালো করে দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। দেখো এই সত্যবিলোপ নীতির প্রবর্তক কে ছিলেন? ডালহৌসি, এবং প্রথম অধিকৃত রাজ্য কোনটি ছিল? সেটা হচ্ছে সাতারা, 1848 সালে। দেখো 31 নম্বর প্রশ্ন, জিহ্বার পিছন দিক কোন ধরনের স্বাদ বুঝতে সাহায্য করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে তিক্ত বা তেতো। দেখো সামনের ভাগ মিষ্টি, দুই পাশ টক এবং নোনতা, পিছন ভাগ তেতো। আচ্ছা, তারপর দেখো উমামি, এটি এক ধরনের সুস্বাদু প্রোটিন স্বাদ, যেমন মাংসে বা টমেটোতে পাওয়া যায়। 32 নম্বর প্রশ্ন, কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর হবে অপশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। দেখো ধারা 60, রাষ্ট্রপতি শপথ গ্রহণের যে ধারা, সেটি হচ্ছে ধারা 60। পদত্যাগপত্র যদি জমা দিতে চান তাহলে উপরাষ্ট্রপতির কাছে তিনি জমা দেবেন। আচ্ছা, রাষ্ট্রপতিকে অপসারণের যে ধারা বা ইমপিচমেন্টের ধারা, সেটি হচ্ছে ধারা 61, এবং রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। 33 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে 0.01 মিলিগ্রাম পার লিটার। দেখো ব্ল্যাকফুট ডিজিজ, হাতে পায়ে কালো ছোপ এবং ত্বকের ক্যান্সার, এটা হচ্ছে আর্সেনিক ঘটিত রোগ। ঠিক আছে, আর্সেনিকের ফলে এই রোগটা হয়ে থাকে ব্ল্যাকফুট ডিজিজ।
ক্ষতিগ্রস্ত জেলা কোন কোন জেলাতে দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, ভারতে অনুমোদিত সীমা যেটা রয়েছে আর্সেনিকের, সেটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, কিন্তু হুয়ের মতে 0.01 মিলিগ্রাম পার লিটার। 34, 13 নম্বর গ্রুপের মৌলগুলিকে কি মৌল বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, বোরন পরিবার বলা হয়ে থাকে। দেখো, গ্রুপ 14 সেটি হচ্ছে কার্বন পরিবার, গ্রুপ 15 সেটা হচ্ছে নিক্টোজেন বা নাইট্রোজেন পরিবার, গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন বা অক্সিজেন পরিবার, আর গ্রুপ 17 হয়ে যাবে হ্যালোজেন। 35 নম্বর প্রশ্ন, তালিকোটা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 1565 সালে। ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। দেখো, এই যুদ্ধের অন্য নাম হচ্ছে রাক্ষস তাঙ্গারির যুদ্ধ। ফলাফল কি হয়? ফলাফল, এই যুদ্ধের পরে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। কাদের মধ্যে হয়েছিল? দেখো, বিজয়নগর, রামরায় বনাম দক্ষিণাত্যের সুলতানি জোট, বিজাপুর, গোলকুন্ড এবং আহমেদনগর এবং বিদরের মধ্যে এই যুদ্ধ হয়েছিল, যেখানে বিজয়নগর পরাজিত হয়। 36, কৃষকদের স্বল্পমেয়াদী ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কবে থেকে চালু হয়? কোন বছর থেকে? সঠিক উত্তর হবে অপশন সি, 1998-99 সাল থেকে। 37, মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা হয় মাতৃকোষের কত? সঠিক উত্তর হবে অপশন এ, সমান। দেখো, মাইটোসিস যে কোষ বিভাজন, এটা হচ্ছে দেহকোষে ঘটে এবং একে সমবিভাজন বলা হয়ে থাকে বা ইকুয়াল ডিভিশন বলা হয়ে থাকে। আর মায়োসিস যেটা, সেটা হচ্ছে জনন কোষে ঘটে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, একে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলা হয়ে থাকে। 38, পাটলিপুত্র এবং এটির রাজধানী মগধ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল রয়েছে, মগধের রাজধানী পাটলিপুত্র হবে, পাটলিপুত্রের রাজধানী মগধ নয়। তো যাই হোক, পাটলিপুত্র প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, উদয়ন। 39, ভারতে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন এ, এসওআই, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া। দেখো, সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাকাল 1767 সাল। ভারতের প্রাচীনতম বৈজ্ঞানিক বিভাগ, সদর দপ্তর রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে, এবং এভারেস্টের উচ্চতা প্রথম মেপেছিল এই সংস্থায়। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শিখদের সামরিক জাতিতে নিচের কোন জন পরিণত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু গোবিন্দ সিং। দেখো, তিনি খালসা প্রথার প্রচলন করেছিলেন। 1699 সালে গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, পঞ্চক, পঞ্চক কি কি? কেস, কঙ্গ, করা, কৃপান এবং কচ্ছ। শেষ গুরু কে ছিলেন? তিনি ছিলেন দশম এবং শেষ মানব শিখ গুরু, অর্থাৎ কে? এই গুরু গোবিন্দ সিং। ওকে, তো যাই হোক, এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের ক্লাসের প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন করাবো এবং আশা করছি পরীক্ষাতে এইখান থেকেই তোমরা কমন পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ফাউন্ডেশন ব্যাচ কোর্স 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি, কেপি, আবগারি পুলিশ পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোটস। সাথে কেপি কনস্টেবলের মেন ব্যাচ কোর্সও রয়েছে, যার যেটি প্রয়োজন রয়েছে বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার একদম কমপ্লিট প্রস্তুতি পাওয়ার জন্য।
তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।